মাত্র ৫ মাসে বিএনপি সরকার ব্যর্থ বলাটা অসহিষ্ণুতার পরিচয়। মন্তব্য ফখরুলের। সরকার কতটা সফল সেই রায় দিবে জনগণ, বললেন জামায়াত আমির। গত ২ মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। ৫ মাসও হয়নি এই সরকার, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ী তাদের গ্রহণ করবে না মানুষ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ফিরবেন বিশ্বাস করতে চান আইনমন্ত্রী। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ছাত্রদল, ছাত্র শিবির। পেশিশক্তির রাজনীতি ফেরত আনা হচ্ছে শিক্ষাঙ্গনে, অভিযোগ সভাপতিদের। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলায় চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলায় চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘণ্টাব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় ঝরল ১৬ প্রাণ, আহত অনেকে। গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে, এটা তো আমরা আশা করি নাই। সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার হবিগঞ্জে এনসিপির সাথে একটা ঘটনা ঘটেছে। এগুলোই আমাদের কাম্য না। যার গেল তারই হারলো, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। জামায়াতের আমির আরো বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গত 2 মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই, এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি নাই, তবে স্বাধীন হওয়া উচিত। পরে বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের আমির। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে দায়ী এবং তা নিয়ে কোনো অনুশোচনাও নেই, দেশের মানুষ তাদের রাজনীতি গ্রহণ করবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদেশে বসে বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি করা যায় কিনা সেই চেষ্টা করছে স্বার্থান্বেষী একটি মহল, তবে তাদের সেই চিৎকারে কোনো কাজ হবে না। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই,
বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহে শৈলকুপায় মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, মানুষের অনেক ক্ষমতা, কিন্তু আইনের ক্ষমতা তার তুলনায় বেশি। আইন তার সেই ক্ষমতা প্রয়োগ করবে। আইনমন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 5 মাসেই সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদী আচরণে শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়নাঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। আপনি তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না কেন বা দিলেন কেন? তখন তো আপনারা একজন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। কর্পোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না, এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsible or not। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাপ এমন মনে করার কোনো সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল। ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে অর্জন করা যায় না। আসলে সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বের হয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রাণ গণমাধ্যম, জনগণকে গুজব থেকে রক্ষা করা সংবাদ কর্মীদের দায়িত্ব। এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। নিজের শুদ্ধিকরণ করতে পারি তাহলে কিন্তু আমি সরকারকে প্রশ্ন করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশন তৈরি হলে আমার একটু অ্যাটলিস্ট দক্ষ সাংবাদিক তৈরি হবে। সেমিনারে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে। গণতন্ত্রের জন্য এই ক্ষেত্রে আর্থিক বিষয়টিও আমাদের ভাবনায় নেওয়া দরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
গেল কদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হয়েছে সংঘর্ষ, যাতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। দেখা গেছে রড, লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়াও। এসব ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুই ছাত্র সংগঠনের সভাপতি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলছেন, তুচ্ছ ঘটনায় ছাত্র শিবির শক্তি প্রদর্শন করছে, যাতে অস্থিতিশীল হয়ে উঠছে ক্যাম্পাস। আর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলছেন, বিনা কারণে ঢাকাসহ সব জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ সহ নানা কারণে ক্যাম্পাসগুলোই মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। গত কদিনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা। চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও, যার রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোই। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দায়ী করেছে। ছাত্র শিবির বলছে, বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশি শক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোই দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্র শিবির, চালাচ্ছে হামলাও। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে শক্তির মহড়া দেখিয়েছে এবং শুধুমাত্র দু হাত দিয়ে যে আঘাত করেছে সেরকম না, তারা সেখানে যত ধরনের অস্ত্র প্রদর্শন করা সম্ভব সবগুলো প্রকাশ্যে ওপেনলি ঘন্টা পর ঘন্টা। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলাই চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলাই চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টাব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ঘটার কোনো পূর্ব উল্লেখিত কোনো কারণও এখানে ছিল না। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য, এবং তাদেরকে হয়তো কেউ উস্কিয়ে দিয়েছে, তাই এই আঘাতগুলো করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে দলীয়করণ করতে চেয়ে সরকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে, তুলেছে সেই অভিযোগও। এদিকে জুলাইয়ের বাকি শক্তিগুলোর সাথে সমতা বজায় রেখেই মানবিক ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, দিয়েছে সেই ইঙ্গিত। জুলাইয়ের যে শক্তিগুলো ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা অন্য যারা ছিল, তাদের সবাই যেন একটা সাম্য ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করি এবং আমাদের মাঝে মতপার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের সশস্ত্র অবস্থায় কিংবা একজন আরেকজনের উপর আক্রমণ, এই পরিস্থিতি কখনোই যেন তৈরি না হয়। সহাবস্থানের রাজনীতিটা যেটা জুলাইয়ের পরে চলছিল, এইটাকে নিশ্চিত করতে হবে এবং সরকার যদি এটা না চায় তাহলে আর কারো পক্ষে এটা সম্ভব না। আর এটা আসলে সরকারের পক্ষে সদিচ্ছা নাই, তাদের সদিচ্ছার অভাবও বলবো না, তাদের সদিচ্ছাই নাই। কারণ জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের যে ভিসিগুলো তারা পরিবর্তন করে দিল। এই ভিসিগুলো কি কারণে পরিবর্তন করো? দুই সংগঠনের শীর্ষ নেতাই বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আহ্বান সবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছুড়ল 16 জনের। এরই মধ্যে সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন, আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। বগুড়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 দিন মজুরের, আরও 15 জন আহত। দুর্ঘটনার পরপরই পালিয়েছে বগুড়ার শাহ ফতে আলী বাসের চালক ও হেলপার। সিলেটে ইউনিক পরিবহনের বাসের চালক আহত, পলাতক বেঙ্গল পরিবহনের হেলপার ও চালক। সকাল 7টা বেজে 5 মিনিট, ঠিক তখনই রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হলেন সিলেট ওসমানীনগরবাসী। পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ইউনিক পরিবহনের একটি বাস। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে হয় মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলে প্রাণ হারান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুসহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই তুই যাওয়ার কথা না, সেটার কইয়া গেছে। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও খুব সুস্থ আছে। আর অনেক চিৎকার যা হয়, কান্না শব্দ।
মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নিহতদের 2 জন কিশোরগঞ্জ, 2 জন সিলেট এবং 1 জন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হানিমুনে আসছিল বন্ধু বান্ধবের লোকের সাথে বাড়িতে যাচ্ছিলেন, উনি বিশ্ব ইউনিক বাসে বাড়িতে যাচ্ছিলেন, উনি বিশ্ব রোডে উনি নামতো আর কি। তো এখানে তো প্রতিমধ্যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ঢাকার দিকে যে গাড়িটি এসছে এটা হয়তো তারা রাতের পরিবহন ছিল, আমরা যে নাইট কোচ বলি, সেক্ষেত্রে হয়তো সে ড্রাইভার সারা রাত চালানোর পরে এখানে ড্রাউজি হয়ে গেল, সেখানে হয়তো নিয়ন্ত্রণে হারিয়ে এসে একটু ডান দিকে চলে গেছিল তাই মনে হচ্ছে। এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোরে কাজের সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর। এরই মাঝে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের চালক এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারান। চাপা পড়ে রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকরা। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। হাসপাতালে নিলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো স্পিড ব্রেকার কেউ দেয় না। অপরিক একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। দুর্ঘটনার প্রতিবাদ এবং এরুলিয়া বাজারে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 4 ঘন্টা পর কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার আমিনুল ইসলাম, নূর আলম ও সাইদ। তাজমুল ইসলামের বাড়ি জয়পুরহাট, বগুড়ার বেলাল এবং আনোয়ারুল ইসলামের বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ময়মনসিংহ রুটে 6 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিকেল 4টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। সকাল 9:30টার দিকে গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায় জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকা আসছিল। গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটির পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখানে আরো কয়েকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা রেল কর্তৃপক্ষ আগে থেকে তদন্ত করার দরকার ছিল। এই কারণে আপনার রেলের রাত থেকে ছুটে গেছে জায়গাটা, এই কারণে 3টা ডাব্বা পড়ে গেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে 4 সদস্য বিশিষ্ট, তো তারা মূলত তদন্ত করে দেখবে যে আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনেও। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন, যেখানে শিশুদের টিকিট 20 এবং বড়দের 50 টাকা। জুলাই স্মৃতি জাদুঘরে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। বিজয়, ছুটির দিনে জাদুঘরে কেমন ভিড় দেখছেন, দর্শনার্থীরা কি বলছেন? মারফি, প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে আসলে প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু স্বাভাবিকভাবেই আজকে মানুষের চাপ বেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাকে যদি একটু দেখাতে যাই, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ আসলে ভিড়ের সৃষ্টি হয়েছে এবং কিছুটা অব্যবস্থাপনাও রয়েছে। তারা বলছেন অনেকে টিকিট কেটেছেন কিন্তু ঢুকতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন অনেকেই পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন, তারা অনেকেই আসলে ঢুকতে পারছেন না ভেতরে। আমরা এরকম কিছু দর্শনার্থীদের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি টিকিট কেটেছেন? এখন পর্যন্ত কেন ঢুকতে পারেননি? আমি গ্রিন রোড থেকে এসেছি, আর আমি গত 2 দিন আগে অনলাইনে টিকিট কেটে ফেলছি, কিন্তু এত তীব্র ভিড় আর ওদের ম্যানেজমেন্টের ফার্স্ট অফ অল কোনো ঠিক নেই, যার কারণে এখন পর্যন্ত ঢুকতেও পারছি না, আগানোর কোনো ওয়ে নেই। আর মানুষ বেসিক্যালি টিকিট না কেটে অনেকে ঢুকার চিন্তা করছে। সো আমরা যারা অনলাইনে টিকিট কেটে ফেলছি তাদের জন্য এটা খুব টাফ ঢুকা। সো আমার কাছে মনে হয় না যে ঢুকা পসিবল হবে। থ্যাংক ইউ। আপনি কই থেকে এসেছেন? আমি কল্যাণপুর থেকে আসছিলাম। আসলে দেখতে পাচ্ছেন যে অনেক ভিড়, যে কারণে আসলে ঢোকা তো সম্ভবই না। যেটা দেখতেছি আসলে টিকিটই তো কাটতে পারি নাই, তবে কিভাবে ঢুকবো? আসলে ফ্যামিলি নিয়ে আসছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরার জন্য, ওদেরকে দেখানোর জন্য, কিন্তু আসলে আমি মনে করি যে ঢোকার মতো পরিস্থিতি নাই আসলে। ধন্যবাদ।
মারফি, শুনছিলেন এখানে যারা আসলে এসেছে তারা অনেকেই ঢুকতে পারছে না, অনেকে টিকিট কেটেও আসলে ঢুকতে পারছে না। তাদের মধ্যে কিছুটা ক্ষোভ তারা প্রকাশ করছে। তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে কিন্তু আসলে সবারই একটি বাড়তি আগ্রহের জায়গা রয়েছে, সেজন্যই কিন্তু অনেক মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এবং আজকে ছুটির দিন দেখে শিডিউলের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন যেমন সকাল 6টা থেকে সকাল 11টা থেকে আসলে ঢোকা যায়, সেখানে আজকে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আসলে এটি খোলা থাকবে। এবং অনেকে সকাল থেকে এসে বসে আছে, তারা আজকে এসে জানে আসলে 3টা থেকে গেট খোলা হবে। সবকিছু মিলিয়ে অব্যবস্থাপনা নিয়ে বেশ অভিযোগ আমরা লক্ষ্য করতে পারছি। মারফি। বিজয়, ধন্যবাদ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিন হলেও হাম ও উপসর্গ সহ রোগীদের নিয়ে হাসপাতালগুলোয় স্বজনদের ভিড়। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে 318 রোগী ভর্তি হয়েছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে আছেন 54 জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতাল সূত্র জানায় আতঙ্ক কাটলেও এখনো হাসপাতালে আসা রোগীর সংখ্যা কমছে না। একের পর এক শিশুকে নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। জুরাইন থেকে এসেছে এই পরিবারটি। 1 সপ্তাহ যাবৎ 8 মাসের মাহিরার শরীরে দেখা দিয়েছে হামের উপসর্গ। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন মা। জ্বর থামতেছে না অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, যার জন্য এখানে আমাদেরকে ওইখানে টেস্ট করছি, করার পরে ধরা পড়ছে আর কি যে ওর হাম আবার মুখে র্যাশ বেরিয়েছে। অনেক শিশুকে অন্য হাসপাতাল থেকেও পাঠানো হচ্ছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে, কারণ অবস্থা সংকটাপন্ন। সেখানে পর্যাপ্ত চিকিৎসা না পেয়েই এখানে আসছেন অভিভাবকরা। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 318 জন, আইসিইউতে ভর্তি 54 জন। প্রতি ঘন্টায় বাড়ছে এই সংখ্যা। বাচ্চার যে হামের লক্ষণ দেখা দিচ্ছে, তো আপাতত এখন বলছে ভর্তি করতে বলছে। প্রায় সপ্তাহখানেক ধরে এরকম চলতেছে। 4 দিন থেকে জ্বর আর ঠান্ডা কাশি আছে। গতকাল থেকে এরকম রেশ মানে হামের মতো উঠছে। বাসায় কারো হাম ছিল না, হঠাৎ করে জ্বর আসলো সোমবার দিন বিকালে। এরপরে জ্বর 1 দিন 2 দিন, দ্বিতীয় দিন থেকে এই ঠান্ডা কাশি, একটু পাতলা পায়খানা, শরীরে আর কি লাল লাল ছোট ছোট স্পট পড়ে গেছে, ঠিক আছে, আর কি হামের মতোই আর কি। যাদের অবস্থা খানিকটা ভালো তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে, আবার অনেককে ভর্তি রাখা হচ্ছে হাসপাতালে। দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে হাসপাতালে ছুটে আসছেন স্বজনরা। তারপর ভর্তি দিতে চাইছিল না, আমরা মানে জুড়ে ভর্তি থাকতে চাইতাছি না, ভর্তি দেয় নাই, বলছে যে বাসায় ওষুধ দিয়া দিছে, যদি ভালো হয়ে যায় ভালো হইব, না হলে যদি জ্বর বমি বেশি হয় পাতলা পায়খানা তাহলে ভর্তি করতে। ঔষধ টষধ দিয়ে দিয়েছে ডাক্তারে, পরে বলছে যে শ্বাসকষ্ট যদি বাড়ে তাহলে নিয়ে এসেন কালকেরা, ওই জন্য আজকেরা আসছে। সংক্রমণ শুরুর পর 15 মার্চ থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 863 জন মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু। নতুন আক্রান্ত 1218 জন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 1000 টাকার হিসেবের জেরে পিটিয়ে হত্যা করা হলো সজীব নামের এক যুবককে। গতকাল রাত 9:30 নাগাদ রাজধানীর তুরাগ থানার নলভোগ পূর্বপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ জানায় রুবেল নামে এক মাদক ব্যবসায়ীর হয়ে নেশাদ্রব্য বিক্রি করতেন সজীব, কিন্তু হিসাব দেওয়ার সময় 1000 টাকা কম দেয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ হয়। অভিযোগ, এর জেরে সজীবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সজীবকে প্রথমে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হলে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত রুবেল সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। রুবেল মেইন আসামি যে মারছে এটা কনফার্ম, অভিযান চলমান আছে। আর আপাতত যেহেতু তদন্তের সাথে সবার নাম বলতে পাওয়া যাবে না, ও যে মাদক টাকা হিসাব দেওয়ার সময় 1000 টাকা চুরি করছে, হয়তো রেখে দিয়েছে আলাদা করে, ওইটা ধরা পড়ছে, ওইটার জন্য লাঠি দিয়ে মারছে। প্রথম নিয়ে গেছিল শহীদ মনসুর আলী মেডিকেলে, পরে রাত্রেবেলা মারা গেছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।